গুড আফটারনুন। গুড আফটারনুন, গুড আফটারনুন। আমরা লাস্ট দিন কি নিয়ে আলোচনা করছিলাম বলো? হাবুর বিপদ কার লেখা? অজেয় রায়ের লেখা হাবুর বিপদ। গত ক্লাসে হাবুর বিপদ নিয়ে আলোচনা করতে গিয়ে আমি একটা কথা বলেছিলাম, যেটা তোমাদের মনে রাখার কথা। সেটা হলো, এই গল্পে যে মুখ্য চরিত্র আছে, যাকে আমরা কেন্দ্রীয় চরিত্র বলতে পারি, যার নামে গল্পের নামকরণ হাবু। হাবুর ভালো নাম কি? হাবুলচন্দ্র। এই হাবুলচন্দ্র গল্পের মুখ্য চরিত্র, মানে প্রধান চরিত্র, যার নামে গল্পের নামকরণ হয়েছে হাবুর বিপদ। এই হাবু গল্পের চরিত্র হলেও এই হাবু কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। অর্থাৎ তোমরা যারা ছাত্র, তাদের মধ্যেই হাবু কিন্তু বর্তমান। মানে তোমাদের মধ্যে হাবু রয়েছে, মানে তোমরা নিজেরাই হাবু হয়ে উঠতে পারো। কারণ হাবু যেরকম অবস্থার মুখোমুখি হয়েছে ক্লাসে, তোমাদের মতো ছাত্রদের বেশিরভাগ এই রকম অবস্থার মুখোমুখি হতে হয়েছে। এর আগে বলেছিলাম না? ক্লাসে, সেটা বাংলা ক্লাস হোক, অঙ্ক ক্লাস হোক, ইংরেজি ক্লাস হোক, বা অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো বিষয়ের ক্লাসই হোক, কোনো না কোনো ক্লাসে কোনো না কোনো চ্যাপ্টার পড়ার সময়, পড়ানোর সময় তোমাদের কিন্তু এই রকম অবস্থার সম্মুখীন হতে হয়েছে। হয়তো পুরোপুরি হাবুর মতো নয়, কিন্তু কিছুটা হাবুর মতো অবস্থার সামনাসামনি হতে হয়েছে তোমাদের। কি হতে হয়েছে না? হয়েছে, হয়েছে। আচ্ছা, কেউ লিখছে শোনা যাচ্ছে না। শোনা যদি না যায় তাহলে তোমার মোবাইলের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমার এখান থেকে তো ঠিকঠাকই হচ্ছে। যাই হোক, তাহলে হাবুর বিপদ এই গল্পে আমরা হাবুকে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে হাবুর বিপদ এ কোনো হাবুর বিপদ নয়, এ আসলে আমাদেরই বিপদ। আমাদেরই মানে আমি এই মুহূর্তে একজন শিক্ষক হিসেবে নয়, তোমাদের সঙ্গে মিশে গিয়ে আমি ছাত্রের মতোই হয়ে উঠেছি। মানে আমাদেরই বিপদ, মানে ছাত্রদের বিপদ। ছাত্রদের এরকম অনেক ধরনের বিপদের মুখোমুখি হতে হয়, সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু কখনো ছোটোখাটো, কখনো আবার বড় সমস্যা, বড় ধরনের বিপদ আসে। তখন কি করবে, সেই বিপদের মুখোমুখি হয়ে তোমরা কি করবে, সেটা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারো না, পারা যায় না। তখন এমন একটা সিদ্ধান্ত নিতে হয়, এমন একটা পথ নিতে হয়, যে সিদ্ধান্তটা নিলে মনে হবে বিপদটা একটু কম, ওই দিকের পথটাতে গেলে বিপদটা একটু কম, বা বিপদটা থেকে তাড়াতাড়ি উদ্ধার পাওয়া যাবে। কেউ একজন বলবে, কেউ একজন বলবে, সবাই বলবে না, একজন বলবে। আগে প্রশ্নটা শোনো, তারপরে বলো, তারপরে আমি হাবুর বিপদের গল্পের ভেতরে যাব। আবার প্রশ্নটা হচ্ছে, হাবুর সামনে একটা বিপদ এসে দাঁড়িয়েছিল। বিপদটা কি, কে বলতে পারবে? প্রথমে যে আমি বললে কি নাম তার? কি নাম বলো? হ্যাঁ, প্রতীক। প্রতীক বললো প্রথমে।
আমি প্রতীককে জিজ্ঞেস করব, বাকিরা শুনবে যে হাবুর বিপদ। বলো এখানে তুমি হাবুর কি ধরনের বিপদ দেখতে পাচ্ছ, বলো। স্যার হাবুর বিপদ এখানে ওই ওই স্যার ওই ওই হাবুর স্যার হচ্ছে ওই ওর নাম সুধীর বাবু, সে একটা রচনা লিখতে দিয়েছিল। তো সেটা হাবু যখন লিখবে তখন তার একজন বন্ধু তাকে ডেকে তাকে মেলায় নিয়ে গিয়েছিল, তাই জন্য সে লিখতে পারেনি। তারপরের দিন ক্লাসে সেটা দেখাতে হবে। সুধীর বাবু খুব রাগী একজন মানুষ, তাই সে ভয় পাচ্ছিল যে সুধীর বাবু তাকে খুব বড় একটা শাস্তি দেবে। তো তখন সে ওটা একটা সেই রচনাটা বানিয়ে বানিয়ে বলেছিল। তাই তখন তখন মনে হচ্ছিল যে সুধীরবাবু তাকে খুব বড় একটা শাস্তি দেবে, তাই সেটা বিপদ বলে মনে হচ্ছিল। হাবু বড় একটা বিপদের মুখোমুখি হলো। আচ্ছা, ও যে বিপদের কথা বলল, তোমরা বাকিরা যারা রয়েছো তারা কি প্রতীকের উত্তর ঠিক বলে মনে করো? মানে প্রতীক যা বলেছে ঠিকঠাকই বলেছে? হাবু কি এইরকম ধরনের বিপদের সম্মুখীন হয়েছিল? ওকে, তাহলে না যে বলছো সে বলবে হাবু তাহলে কি ধরনের বিপদের মুখোমুখি হয়েছিল, বলো। কে বলছো না? যে না বলছো সে বলো। স্যার আমি। কি নাম? নাম বলো, নাম বলো আগে। কি নাম? নাম কি? স্যার সৌনক রায়। সৌনক, বলো। সৌনক রায়। হ্যাঁ সৌনক, বলো তো তোমার যদি মনে হয়। বলো। স্যার বলবো? হ্যাঁ। হাবু প্রথমে তার বন্ধুর সাথে মা বাবার সাথে একটি মেলায় গিয়েছিল। তারপরে বাড়ি ফিরতে এসে বাবা দেখে খেতে দিচ্ছে সবাইকে। তারপরে খেয়ে ওঠার পর বাবার বারণ আছে পড়ার, তাই পরের দিন সে আর ওই জিনিস সে রচনাটি আর পরে লিখতে পারেনি। সে ভাবলো বাড়ি চলে যায়, কিন্তু পরের দিন আবার বাবার কাছে চিঠি আনার সই লেখাতে হবে। তার জন্য হাবু মনে করলো যে বাবার কাছে তো গেলে আরো বেশি শাস্তি পেতে হবে, তাই সুধীর বাবুর কাছে যাওয়া যাক। তো বিপদটা কি? স্যার বিপদ হচ্ছে হোমওয়ার্ক না করে গেছে, তাই হচ্ছে বাবার কাছে যদি এখন যায় ওখানেও বিপদ আছে, আর আবার যদি সুধীর বাবুর কাছে যায় ওখানেও বিপদ আছে। তো বিপদটা কম হলো সুধীর বাবুর কাছে যাওয়া, তাই সে ওই পথটাই বেছে নিয়েছে। আচ্ছা, তাহলে সুধীর বাবুর কাছে গেলে বিপদটা একটু কম, মারটা একটু কম পড়বে, কিন্তু বাবার কাছে গেলে মারটা বেশি পড়বে। বাবাকে অনেক কৈফিয়ত দিতে হবে কেন সে আগের দিন স্কুলে যায়নি, কারণ বাবার কাছ থেকে তো অ্যাবসেন্ট লেটার মানে অনুপস্থিতির চিঠি নিয়ে আসতে হবে। তো ওইদিকে বিপদটা বেশি, তার থেকে বাবা সুধীর বাবুর কাছে যাই, এদিকে বিপদটা তুলনামূলকভাবে একটু কম। কিন্তু ঘটনা হচ্ছে ওখানে গেলে তো বিপদ আছেই, তাই না? সুধীরবাবুর কাছে গেলেও তো বিপদ আছে, কারণ ও তো বাড়ির কাজ করেইনি, হোমওয়ার্ক করেনি। তাহলে হাবু সুধীরবাবুর কাছে গেল মানে স্কুলে গেল, সুধীরবাবুর ক্লাস করছে। সুধীরবাবুর ক্লাস কোন পিরিয়ডে হয়? কত নম্বর পিরিয়ড? 4 নম্বর পিরিয়ড, টিফিনের আগে, তাই তো? টিফিনের আগে 4 নম্বর পিরিয়ডে বাংলা রচনা ক্লাস মানে সুধীরবাবুর ক্লাস। তো সুধীরবাবুর ক্লাসে গেল। তো হাবু সুধীরবাবুর ক্লাসে গিয়ে ও তো বিপদের মুখোমুখি পড়বেই, কারণ সুধীরবাবু ছাত্রকে দিয়ে সব্বার কাছ থেকে বাড়ির কাজের খাতা মানে হোমওয়ার্কের হোম টাস্কের খাতা কিন্তু তোলাবেন, তারপরে বাড়ি নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে সবার খাতা সংশোধন করে দেন, কারেকশন করে দেন। কিন্তু খাতা তো সবার কাছ থেকে সুধীরবাবু নেবেনি কোনো ছাত্রকে দিয়ে, তাহলে তখন হাবু বিপদের মুখোমুখি হবে আবার, কিংবা তার আগেও বিপদের মুখোমুখি হতে পারে। কারণ যদি ক্লাসে সুধীরবাবুর একটা মেথড আছে, কে বলতে পারবে মেথডটা কি? ক্লাসে একটা মেথড তিনি ফলো করেন, একটা পদ্ধতি অনুসরণ করেন, সেটা কি?
নাম বলো। স্যার সৌনক রায়। না, সৌনক বলেছে, একবার বললে আর একবার বলতে আমি সুযোগ দেব না, কারণ আরও অনেকে আছে। আর কেউ নতুন কেউ বলো। স্যার আমি বলবো। কি নাম? স্যার আমি বলবো। নাম বলো। হ্যাঁ, প্রতীক না, প্রতীক বলেছিস। আর সপ্তর্ষি কি সরকার? ও স্বপ্ননীল। হ্যাঁ, স্বপ্ননীল বলতো। অরিজিৎ কুমার সরকার। না, আগে স্বপ্ননীল বলবে, অরিজিৎ পরে বলো। বলো স্বপ্ননীল, বলো যে সুধীরবাবুর ক্লাসে একটা মেথড ফলো করে। কি মেথডটা কি? সুধীরবাবু প্রথমে কিছু কিছু স্টুডেন্টদেরকে পড়তে বলে রচনাটা। হ্যাঁ। তারপর তাদের খাতাগুলো বাড়িতে নিয়ে যান, ওগুলো মনিটরকে বলে কালেকশন করে বাড়িতে নিয়ে যান, তারপর ওগুলোকে কালেকশন করে তিনি দেন। আচ্ছা, খাতাগুলো পড়তে পারেন। আচ্ছা, সব ছাত্র কি ওই সময়ের মধ্যে পড়তে পারবে? না। তাহলে কিছু কিছু ছাত্রদেরকে তিনি ওই ক্লাসের মধ্যে পড়তে বলেন। তাহলে খাতাগুলো দেখে যদি কেউ কয়েকজন পড়ে, তাহলে বাকিদের কি সুবিধা হবে অন্য ছাত্রদের? তারা শুনে শুনে কালেকশন করতে পারবে। তারা অন্যদের খাতাতে কি লেখা আছে সেটা শুনতে পারবে। শুনলে তাদেরও অনেক কিছু জানা হবে, তারাও অনেক কিছু বুঝতে পারবে, তারাও অনেক তৈরি হতে পারবে। এই একটা মেথড ফলো করে। ঠিক আছে, এবার না, আর এখন না, তারপরে আমি আবার প্রশ্ন করব, আবার উত্তর দেবে। এখন এইটা একটা প্রশ্ন ছিল। এখন কথা হচ্ছে যে সুধীরবাবু যখন ক্লাসে কয়েকজনকে পড়তে বলছে, তখন তো কেউ কেউ পড়ছে। এখন সুধীরবাবু ক্লাসে হাবুকেও পড়তে বলতে পারে, আর তার জন্য হাবু কি করেছিল প্রথমে? যদি সুধীরবাবুর চোখ এড়ানো যায়, কি করেছিল? কে বলতে পারবে? কে? পার্থ ঘোষ। পার্থ ঘোষ নামে যে আছে, তার নাম কি? স্যার আমার নাম বিশাল ঘোষ। বিশাল ঘোষ। বিশাল বল। স্যার সে থার্ড বেঞ্চের একবারে কর্নারে গিয়ে বসেছিল। কেন থার্ড বেঞ্চে বসেছিল? সে লাস্ট বেঞ্চে বসলে কি হতো? লাস্ট বেঞ্চে স্যারদের কড়া নজর থাকে। হ্যাঁ, তাই লাস্ট বেঞ্চে গিয়ে বসেছিল, তাই তো? স্যার তিনি সে থার্ড বেঞ্চে বসেছিল। থার্ড বেঞ্চে বসেছিল। থার্ড বেঞ্চে কার পাশে বসেছিল? তিন গড়ির পাশে। তিন গড়ির পাশে বসেছিল। তাহলে হ্যাঁ, ফার্স্ট বেঞ্চে বসে না, ও তো বরাবরই ফার্স্ট বেঞ্চে বসে না। আর লাস্ট বেঞ্চের দিকে বসলে কড়া নজর থাকে, তাই মাঝখানের দিকে যদি বসে, যদি স্যারের চোখ এড়িয়ে যেতে পারে, এই কারণে বসেছিল। কিন্তু স্যারের চোখ কি এড়িয়ে যেতে পেরেছিল? স্যারের চোখে সে পড়েছিল তো। এইবারে হাবুকে যখন সুধীরবাবু রচনাটা পড়তে বলল, তখন হাবু প্রথমে তো কিছুটা ইতস্তত করেছিল, তারপরে পড়া শুরু করলো। প্রথমে থমকে থমকে পড়ছে, আস্তে আস্তে পড়ছে, কিন্তু আস্তে আস্তে তার গতি বাড়ছে, কতটা সাবলীলভাবে সে বলছে। এবারে আমরা এই জায়গাটাতে চলে যাব। হাবু ক্লাসে দাঁড়িয়ে নিজের খাতা থেকে, নিজের খাতা দেখে দেখে রচনা পড়ছে। এই জায়গাটা তোমরা সবাই বই খোলো, তারপরে আমি আলোচনায় যাব। আগে এই জায়গাটা আমরা সবাই পড়বো, একটু শুনবো, বুঝবো যে হাবু যে রচনাটা পড়ছে, সেই রচনা আমরা সবাই শুনবো সে কি পড়ছিল। আমি পৃষ্ঠা নাম্বার বলছি 128 পৃষ্ঠা। সবাই বের করো, 128 পৃষ্ঠা খোলো। খুলেছ? ওকে, তোমরা 128 পৃষ্ঠার, হ্যাঁ 128 পৃষ্ঠার একদম শেষের দিকে চলে যাও। শেষের দিকে মানে একদম লাস্ট প্যারাগ্রাফটা থেকে শুরু করব আমরা। ওই যে হাবু পড়তে শুরু করে, তারপর থেকেই শুরু করব। আমি পড়ছি, তোমরা একটু শোনো, আর এখান থেকে আমি আবার প্রশ্নও করব। হাবু পড়তে শুরু করছে,
কি রচনা পড়ছে? রচনা কি দিয়েছিল? বাড়ির কাজ কি দিয়েছিল? কি রচনা? স্যার বাংলাদেশের বর্ষাকাল। বাংলাদেশে বর্ষাকাল, তাই তো? এবারে লাইনের দিকে তাকাও, কান থাকবে আমার পড়ার দিকে। হাবু পড়তে শুরু করে, আষাঢ় ও শ্রাবণ এই 2 মাসকে বর্ষাকাল বলে। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাসকে বাংলাদেশে বর্ষাকাল বলে। এই 2 মাসে প্রচুর বৃষ্টি পড়ে, তাই এই ঋতুর নাম বর্ষা। বর্ষার আগে গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম পড়ে, তখন মাঠ ঘাট শুকিয়ে খটখটে হয়ে যায়, ডোবা পুকুরে জল যায় মরে। সূর্যের তাপে মানুষজন পশু পাখি গাছপালা সবাই হাঁসফাঁস করতে থাকে। মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয় বটে, তবে বৃষ্টি 2-1 পশলা, ঝড়ের দাপটি হয় বেশি। জ্যৈষ্ঠের শেষাশেষি আকাশে কালো কালো মেঘ জমতে শুরু করে। আষাঢ় মাসে নামে অঝোর বৃষ্টিধারা। বর্ষা এসে সব কিছু ভিজিয়ে দেয়, প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে। হাবু প্রথম দিকটায় ঠেকে ঠেকে আস্তে আস্তে পড়ছিল, ঠেকে ঠেকে যাচ্ছিল, আটকে যাচ্ছিল, আস্তে আস্তে পড়ছিল। ক্রমে তার পড়ার গতি বাড়ে, বেশ ঝরঝরে করে বলে চলে। এখানে আমি একটা প্রশ্ন করব, তারপরে আবার এগোবো। আচ্ছা, হাবু প্রথম দিকে কেন ঠেকে ঠেকে যাচ্ছিল? হাবু কেন আটকে আটকে যাচ্ছিল? দেবাশিস দত্ত নামে যে আছে তার নাম কি? দেবাশিস দত্ত এখানে যে নামে আছে তার নাম বলো। কি দেবাশিস? দেবাশিস বলো তো। হ্যাঁ, দেবাশিস কি নাম তোমার? ও, ভিউ দত্ত, বলো। স্যার এখানে ও ঠেকে ঠেকে যাচ্ছিল কারণ সে তার আগের বেঞ্চের একজনের খাতা আর তার পাশের আরেকজনের খাতা ফলো করে স্যার সে বলছিল। না। স্যার আমি বলবো। কি নাম? স্যার আমি বলবো। নাম? অরিত্র মালাকার। অরিত্র মালাকার, হ্যাঁ অরিত্র বলতো। স্যার সে ঠেকে ঠেকে যাচ্ছিল কারণ সুধীর বাবু তার কাছে রচনাটা দিয়েছিল, সেটা সে ভালো মতো পড়তে পারেনি, তাই সে প্রথমে ঠেকে ঠেকে যাচ্ছিল। আরে ও তো লিখেই আনেনি, খাতাতে তোর কোনো রচনাই ছিল না। স্যার আমি বলবো। কি নাম? প্রতীক বসা। প্রতীক একটু আগে বললি না? হ্যাঁ স্যার। তাহলে অন্য কেউ, অন্য নতুন কেউ বলো। স্যার আমি বলবো। নাম বলো। দেব সূত্রধর। হ্যাঁ বলো। কেন আটকে আটকে যাচ্ছিল, ঠেকে ঠেকে যাচ্ছিল? বানিয়ে বানিয়ে তো পরেও বলছিল, তাহলে আগের দিকে প্রথম দিকে কেন আটকে আটকে যাচ্ছিল? পরের দিকেও তো বানিয়ে বানিয়ে বলছে, তখন তো খুব একটা আটকাচ্ছে না, আস্তে আস্তে তো গতি বাড়ছে বলছে। প্রথম দিকে কেন আটকে যাচ্ছিল, ঠেকে ঠেকে যাচ্ছিল আর আস্তে আস্তে পড়ছিল কেন? কে পারবে বলছে? স্যার আমি বলবো। কি নাম? নিজের নাম আগে বলো, নাহলে বুঝতে পারছি না। নাম কি? নাম বল না। নাম কি? কে বলবি বললি বল। স্যার আমি বলতে পারবো। কি নাম? স্যার ওর ভয় লাগছিল, ভয়। সবার যেরকম প্রথম দিন স্কুলে গেলে ভয় লাগে না? হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কথা, ভয়। ভয়। আরে আমাদের সব্বার মধ্যে অনেক সম্ভাবনা আছে, আমরা অনেক কিছুই পারি, তোমাদের মধ্যে অনেক কিছু পারার ক্ষমতা আছে, কিন্তু সবথেকে বড় কথা, প্রথমে যদি কেউ ভয় পায় তাহলে ঘাবড়ে যায়। ঘাবড়ে গেলে অনেক সময় তার কথাগুলো মাথায় আসে না, পড়াগুলো মাথায় আসে না, তার মানে যাকে বলা হয় সেলফ কনফিডেন্স নষ্ট হয়ে যায়, মানে আত্মবিশ্বাস কমে যায়। আর মানুষ যখন আত্মবিশ্বাস ফিরে পায়, নিজের উপরে যখন ভরসা বিশ্বাস আস্থা ফিরে পায়, তখন আস্তে আস্তে তার গতি বাড়ে। তো ও তো প্রথমে ভয়ে ভয়ে ছিল, সুধীরবাবুর কাছে ধরা পড়ে যাওয়ার ভয়, কারণ ও তো হোমওয়ার্ক করেই আনেনি। কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, ভয় কাটছে, তখনই তো গতিটা বাড়ছে। কি তোমরা নিজেরাও নিজেদেরকে দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। কোনো কাজে প্রথম তোমাদের একটা ভয়, জড়তা, লজ্জা এগুলো কাজ করে।
কিন্তু সেই লজ্জাটা যদি কাটিয়ে উঠতে পারো, ভয়টা কাটিয়ে উঠতে পারো, কনফিডেন্সটা যদি ফিরে আসে, তাহলে আস্তে আস্তে গতি বাড়ে না? কি বাড়ে তো? হ্যাঁ, প্রথম প্রথম ভয় কাজ করছে না, দেখে তো বলছে, কারণ ওর খাতায় তো কোনো লেখাই নাই, ও তো বানিয়ে বানিয়ে বলছে। বানিয়ে বানিয়ে বলতে গিয়ে ওদিকে কিন্তু বারবার ধরে তার মন চলে যাচ্ছে সুধীরবাবুর দিকে, না জানি সুধীরবাবুর কাছে ধরা পড়ে গেলাম। এইবারে যখন দেখছে ধরা পড়ছে না, আস্তে 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 ভালোই বলছে, তখন গতি বাড়ছে। যাই হোক, তাহলে প্রথমের দিকে ঠেকে ঠেকে গেলেও আস্তে আস্তে পড়ছিল ঠিকই, কিন্তু পরে ক্রমে কিন্তু তার পড়ার গতি বাড়ে, বেশ ঝরঝর করে বলে চলে, বানিয়ে বলছে কিন্তু কনফিডেন্স চলে এসছে। ভাবছে যে সুধীরবাবু আর বোধহয় আমাকে ধরতে পারবে না, আস্তে 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 পড়ায় বেশ সাবলীলতা আসছে। এবারে পরের লাইনের দিকে তাকাও, সে আরও বলে যাচ্ছে, আমি হাবুর বানানো বাংলাদেশের বর্ষাকাল তারপর থেকে আরও পড়ব। দাঁড়াও, একজন এসছে, অ্যাডমিট করে নি, এত দেরি করে এলো। বর্ষা নামে বাংলাদেশের সব জায়গায়, শহরে, গ্রামে, জঙ্গলে, পাহাড়ে, শহরে বর্ষা কোনো দিন দেখিনি, তবে গ্রামে থাকি কি না, তাই প্রতি বছরই বর্ষাকালে গ্রামের অবস্থা কেমন হয় বেশ জানি। দেখতে দেখতে মজে যাওয়া পুকুর, ডোবা, খাল, বিল জলে ভরে ওঠে। রাস্তাঘাট হয় কাদা প্যাচপ্যাচে, চলতে ফিরতে তখন ভারী অসুবিধা। কাগজে পড়েছি শহরের রাস্তাঘাট ভালো। আমরা শহরে থাকি, আমরা তাই জানি শহরের বর্ষা সম্পর্কে, আমরা জানি শহরের রাস্তাঘাট সম্পর্কে। কিন্তু হাবু কি শহরে থাকে না গ্রামে থাকে? গ্রামে থাকে। গ্রামে থাকে বলেই প্রতি বছর সে বর্ষাকে নিজের চোখে দেখেছে, গ্রামের বর্ষাকে, এবং গ্রামের বর্ষাকালে কি কি হয় তার ভালো মন্দ সবটাই সে কিন্তু নিজের চোখে দেখেছে, নিজের মতো করে ভেবেছে, নিজের বুদ্ধি দিয়ে বিচার করেছে। তাই যা দেখেছে, যা ভেবেছে, যা কিছু সবই তার নিজের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, ওটাকেই তুলে ধরেছে। কাগজে পড়েছিল শহরের রাস্তাঘাট ভালো, কারণ শহরে সে আসেনি, কাদা হয় না, কিন্তু সেখানেও রাস্তায় জল জমে, কাগজে সে পড়েছে। কাগজে ছবি দেখেছে কলকাতার কোথাও কোথাও এক কোমর জল দাঁড়িয়েছে, লোকে নৌকা চালাচ্ছে। এই তিনকড়ি, মুখ নামা। তিনকড়ি কি করছিল? হাবুর দিকে না, হাবুর কোথার দিকে? খাতার দিকে হাঁ করে তাকিয়েছিল। বলো বলো, হাবুর খাতার দিকে হাঁ করে তাকিয়ে তিনকড়ি কি দেখছিল? ও খাতায় কিছু লেখা নেই, রচনা লেখাই নাই, অথচ ওইভাবে বলে যাচ্ছে। তার মানে তিনকড়ি ভাবছে সুধীরবাবুকে, মানে মাস্টার মশাইকে ঠকাচ্ছে হাবু। আবার চ্যাটিং শুরু করেছিস? কে ব্যাটারে? হ্যাঁ, স্টিকার টিকার বাড়াচ্ছে। এখানে শম্পা সরকারের নাম লেখা আছে, বের করে দেবো, লেফট করে দেবো, দাঁড়া। গুড, ভেরি গুড। হ্যাঁ, গল্প করলেই তো আমাদের সংখ্যা বাড়বেই, পড়াশোনা করলে আমাদের সংখ্যা বাড়ে না। আমরা এখন গল্প করছি, পড়াশোনা আমরা করব না, পড়াশোনা হয়েই যাবে। হ্যাঁ, সুধীরবাবু ধমকে ওঠেন। কাকে ধমক দিয়ে উঠেছিল? তিনকড়িকে। কারণ তিনকড়ি, হ্যাঁ, তিনকড়ি মুখ উঠিয়ে, মাথা উঠিয়ে তিনকড়ি দেখছে হাবুর খাতার দিকে। সুধীরবাবু ধমকে ওঠেন। তিনকড়ি হাঁ করে হাবুর খাতার পানে চেয়েছিল, তৎক্ষণাৎ ঘাড় নামায়। হাবু চমকে পড়া বন্ধ করে। তারপর সুধীরবাবু চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসেন। হাবু আরম্ভ করতে একটু দেরি করে, খাতার উপর চোখ রেখে দাঁড়িয়ে থাকে। কেন বলো, হাবু একটু দেরি করছিল কেন? খাতার উপরে চোখ রেখে দাঁড়িয়েছিল কেন? কে পারবে? কে পারবে বলছে, বলো। পার্থ ঘোষ, অরিত্র মালাকার। আচ্ছা বলো। হ্যাঁ, তার মানে হাবুর মনের মধ্যে আবার ভয় ঢুকে গেছে, কারণ তিনকড়ি তো দেখে ফেলেছে খাতা, যে খাতায় কিছু লেখা নেই। তার মানে না জানি তিনকড়ি বলে দেয় সুধীরবাবুকে, তার মানে আবার একটা ভয় ঢুকে গেছে। ভয় যখনই ঢুকে যায় মানুষ তখন ঘাবড়ে যায়, আর ঘাবড়ে গেলে থমকে যায়। কি তাই হয় না?
তোমাদের মধ্যে যদি অনেক কাজে ভয় ঢুকে যায়, তোমাদের ভয়ে ভয়ে যদি কাজ করতে হয়, তোমরা অনেক সময় থমকে থমকে ঘাবড়ে ঘাবড়ে কাজ করো না? বাড়িতে অনেক সময় অনেক রকমের কাজ হয়, কিন্তু মা বলেছে এই কাজটা করা যাবে না, বাবা বলেছে এই কাজটা যেন না হয়, তোমরা তবু লুকিয়ে কাজ করতে যাচ্ছ, হ্যাঁ, চুরি করে কাজ করছো, তখন কী হবে? একটা ভয় ভয় ব্যাপার থাকে, ঘাবড়ে যাওয়ার ব্যাপার থাকে, তখন কাজটাতে একটা থমকে থমকে করো, ধীরে ধীরে করো। তো এখানেও তো আবার ভয় ঢুকে গেছে, কারণ সুধীরবাবু না জানি 3 কোটির কাছ থেকে জানতে পারলো। যাই হোক, হাবু আবার পড়া শুরু করছে। হাবু আবার পড়ে। তবে বর্ষাকালে চাষিদের ভারী ফুর্তি, মনে আনন্দ। বৃষ্টি ভালো হলে চাষ ভালো হবে, অনেক ফসল ঘরে উঠবে। পরের পৃষ্ঠা উল্টাও। যে বছর বৃষ্টি কম হয় সেবার তাদের মাথায় হাত। বাগদিপাড়ার রামু অনাবৃষ্টির বছরে আমাদের গোলা থেকে ধান নিয়ে যায়, নইলে যে তার ছেলে বউ না খেতে পেয়ে মরবে। বেশি বৃষ্টির আবার বিপদ আছে, নদীতে বন্যা হয়। আগের বছর আমাদের গাঁয়ের পাশে খরস্রোতা নদীতে বান ডাকলো, দুপাশের মাঠ ভেসে গেল, কত শস্য ক্ষেত ডুবে নষ্ট হলো। গাঁয়ের মধ্যেও জল ঢুকে এসেছিল, ছোট ছোট অনেক মাটির ঘর পড়ে গেল। মাঝরাত্রিরে বান এসেছিল। বান মানে কি? বন্যা। হ্যাঁ, ভাগ্যিস দুলে মাঝি হাঁক দিয়ে ডেকে সবাইকে সাবধান করে দিলে, নইলে অনেকেই ভেসে যেত। আমাদের বাড়িতে অনেক পরিবার এসে আশ্রয় নিয়েছিল সে রাতে। সুধীরবাবু মন দিয়ে শোনেন, খাসা লিখেছে, বইটইয়ের ধার ধারেনি, সব নিজের অভিজ্ঞতা। ভাষ্যটিও সুন্দর। ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে। ফার্স্ট বয় প্রশান্ত পাশের ছেলেকে কোনোই দিয়ে মৃদু খোঁচা মারল। শুনছিস? স্রেফ আবল তাবল, পয়েন্ট কই? সে ফিসফিসিয়ে বলে। 3 করে আবার ঊর্ধ্বগ্রীবা বিস্ফারিত নয়নে হাবুর মুখের দিকে চেয়েছিল। মাঝখানে 3 কোটি তো খাতার দিকে চেয়েছিল, আবার 3 কোটি তার ঘাড় তুলে গলা তুলে তাকিয়েছিল কার দিকে? হাবুর মুখের দিকে। স্যারের ধমক শুনে মুখের দিকে স্যারের ধমক শুনে মাথা নামায়, হাবু পড়ে যায়। বর্ষাকালে তার গ্রামের জীবনের নানা বিচিত্র কাহিনী আরও এগোচ্ছে। বর্ষায় নাকি অসুখ বিসুখ খুব বাড়ে, বিশেষত পেটের অসুখ আর সর্দি জ্বর। তার ডাক্তার বাবা নাকি নাওয়া খাওয়ার সময় পান না তখন। গাছে গাছে নতুন সবুজ পাতা বেরোয়, কখনো কখনো সারা রাত টিপটিপ করে বৃষ্টি হয়, আর ব্যাঙগুলো পাল্লা দিয়ে হেঁড়ে গলায় গান জোড়ে। হাবু শুয়ে কান পেতে শোনে, ভারী মজা লাগে। জলে গর্ত বুজে যাওয়ায় মাঝে মাঝে ঘরের দাওয়ায় সাপ উঠে আসে। প্রত্যেক বছরই গ্রামের 2-1 জনকে সাপে কামায়। ভোরবেলা চাষিরা লাঙল কাঁধে হেড হেড করে গরু তাড়িয়ে খেতে যায়, দুপুরেও মাঠে থাকে। তাদের ঘরের লোক ভাত নিয়ে যায় দুপুরে খাওয়ার জন্যে। আরও অনেক কিছু লিখেছে সে, মাঝে মাঝে পাতা উল্টিয়ে বলে চলে। বর্ষাকালে গ্রামে তাদের কী সব পালা পার্বণ ব্রত হয়। ওই সময় স্কুলে নাকি ছাত্র কম আসে, তাদের খেতে কাজ করতে হয়, তাই ছুটি নেয়। হাবুর কাজ করার দরকার নেই, তাই রোজ স্কুলে আসতে হয়। বলো, হাবুর কাজ করার দরকার নেই কেন? হাবুকে কাজ করতে হয় না কেন? হাবুর বাবা ডাক্তার। হাবুদের কি চাষের জমি জায়গা আছে? কি মনে হয় তোমাদের, থাকার কথা না নেই? ওই না, থাকার কথা। কারণ এর আগে কি বলা হয়েছে? ওই যে বাগদিপাড়ার রামু অনাবৃষ্টির বছরে আমাদের গোলা থেকে ধান নিয়ে যায় বলেছে না? হাবুদের তো ধানের গোলা আছে, ওই ধানের গোলা থেকে ধান নিয়ে যায়। তাহলে অত ধান যে হাবুর বাবা কিনেছে তা নয়। গ্রামে বাড়ি তো ডাক্তার হতে পারেন, কিন্তু তাদের জমি জায়গা থাকে। হাবুদেরও জমি জায়গা আছে তার মানে, কিন্তু হাবুকে চাষের কাজ করতে হয় না। তার কারণ চাষের কাজ করানোর জন্য হাবুর বাবা বা হাবু হাত লাগায় না, বরং কাদেরকে দিয়ে কাজ করায়? অন্য শ্রমিকদেরকে দিয়ে কাজ করায়। হ্যাঁ, ওদের তো টাকার অভাব নাই, অন্যদেরকে দিয়ে কাজ করায় মাঠে। আর হাবু তাই চাষের কাজে হাত লাগায় না। গ্রামের অন্যান্য ছেলেরা যখন চাষের কাজে হাত লাগায়, ছুটি নেয় স্কুলে, তখন হাবুকে স্কুলে যেতে হয়। তাতে হাবুর ভালো লাগে, মজা লাগে না হাবুর মন খারাপ হয়ে যায়? কি মনে হয় তোমাদের? মন খারাপ হয়ে
কেন স্কুলে গেলে হাবুর স্কুলে গেলে মন খারাপ হয়ে যায়? তোমাদের কি মনে হয় হাবু স্কুলে যাচ্ছে তার মন খারাপ হওয়ার কথা কেন? স্কুলে গেলে তো ভালো লাগার কথা। না না, সেটা তো একদিনের কথা বলা হয়েছে, এমনি ওই বর্ষার সময়ের কথা বলা হয়েছে। চাষবাস যখন চলে তখন হাবুর স্কুলে গিয়ে মনটা খারাপ হয়ে যায় না ভালো লাগে? কি মনে হয় তোমাদের? আমার তো হ্যাঁ, আসতে বাধ্য হয়। তার মানে ওর যদি উপায় থাকতো স্কুলে না যাওয়ার, তাহলে স্কুলে যেতই না। ও বরং ওর বন্ধুদের মতো ও মাঠের কাজে হাত লাগাতো, ওখানেই সে অনেক বেশি আনন্দ পেত, মজা পেত, কারণ পড়ার চাপ কম, পড়ার চাপ নাই। কারণ হাবু তো ফার্স্ট বেঞ্চের দিকে বসে না, অত ভালো ছাত্র নয়, মাঝের দিকেও বসে না, হাবু তো বসে শেষের দিকে, লাস্ট বেঞ্চার। হ্যাঁ, লাস্ট বেঞ্চের দিকে যারা বসে ছাত্ররা, তাদের পড়াশোনার দিকে একটু মনটা কম থাকে, খুব বেশি থাকে না। হাবুর পড়াশোনার দিকে মন খুব একটা নেই, তার থেকে ওই মেলাতে যাওয়া, বরং তার বন্ধুদের মতো চাষের কাজে যদি হাত লাগায় ও ওদিকেই ভালো লাগে, মজা লাগে, ওখানে পড়ার চাপ নেই তো। আর বিশেষ করে তার মন খারাপ হওয়ার কারণ, তার বন্ধুরা যখন স্কুলে আসছে না, মাঠের কাজে হাত লাগিয়েছে বাড়ির লোকেদের সঙ্গে, তখন সে ক্লাসে এসে তার বন্ধুদেরকে তো পাচ্ছে না, তার বয়সী বন্ধুদেরকে তো সবাইকে পাচ্ছে না। তাহলে সবাইকে পেলে তো মনটা ভালো হয়, সবার সঙ্গে দেখা হবে, খেলা হবে, মজা হবে, হইহট্টগোল হবে। দেখা গেল বেশিরভাগ স্কুলে আসেনি, হাবু আর দু চারটে ছেলে মেয়েরা এসছে, তাহলে হাবু কি তার সব বন্ধুকে পেলো? তার মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। কী মনে হয় তোমাদের, মন খারাপ হবে নাকি মন ভালো হবে? হ্যাঁ, মন খারাপই হবে। তোমাদেরও তো মন খারাপ হয়ে যায় না? তোমাদের যারা খুব কাছের, একেবারে আপন, কাছের, একদম ক্লোজ ফ্রেন্ড, তো তাদেরকে যদি তুমি স্কুলে গিয়ে না পাও, তাহলে তোমাদের কি মন ভালো হয়? কখনোই না। না স্যার, মন খারাপ হয়। মন খারাপই হয়। হ্যাঁ, তাই তোমরা অনেক সময় কি করো, তোমরা স্কুলে যাওয়ার আগে তোমাদের যারা বন্ধু তাদেরকে ফোন করে জানতে চাও না, এই আজকে স্কুলে যাবি তো? আজকে কিন্তু আমি যাচ্ছি, তুই যাস। তখন যদি বলে না না আজকে আমি স্কুলে যাব না, তখন তোমাদের মনে হয় না রে যাস রে স্কুলে, আমাদের বন্ধু বান্ধব। হ্যাঁ, ফোন করে তো অনেকে জানতে চাও। স্কুলে না গেলে একাকে যেতে হচ্ছে, অন্যরা আছে ক্লাসে, অন্য সহপাঠীরা আছে, কিন্তু সবার সঙ্গে কি অত ভালো বন্ধুত্ব থাকে সবার? নিশ্চয়ই না। তাহলে হাবুর কিন্তু মন খারাপ। যাই হোক, আমরা হাবুর রচনা নিয়ে আরেকটু এগোই। লাইনের দিকে তাকাও। বর্ষাকালে গ্রামে তাদের কি সব পালা পার্বণ